আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরির প্রথম এবং একমাত্র ইন্ডিপেন্ডেন্ট অডিওভার্স 221B হ্যারিসন রোডের তালদিঘি। অনেক দিন পর গাবতলার চায়ের দোকানে গল্প বললেন কনকনাথ কর্মকার। আসরে ছিল মাস্টারের দুই বন্ধুও। তারাও বলল তাদের গ্রামে লালটু আসার পর ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনার কথা। আর অনেক দিন পর দেখা হলো ফটিকের সাথে। সে অবশ্য কর্মকার মশাইয়ের সাথে মশকরা না করে পারল না। অনেক দিন পর তালদিঘির সেই জমজমাট আমেজটা ফিরে এলো। তবে আড্ডা বেশিক্ষণ চলল না। সকাল সকাল আকাশের মুখ ভার করে বৃষ্টি নামার জোগাড় দেখে সকলে ছত্রভঙ্গ হয়ে গেল। কিন্তু মাস্টার তার দুই বন্ধুকে নিয়ে এই বৃষ্টির মধ্যেই তালদিঘি গ্রামটাকে আরও একবার নতুন করে আবিষ্কার করতে বেরিয়ে পড়ল। এরপর তালদিঘিতে এই মুন্ডেশ্বরী আর দ্বারকেশ্বর, এই দুটো নদ নদীর মধ্যে আমার বারবার একটু গন্ডগোল পাকিয়ে যেত। প্রথম প্রথম এসে ভাবতাম তালদিঘি বোধহয় দ্বারকেশ্বর নদের ধারে অবস্থিত, কিন্তু পাকাপাকিভাবে জানলাম যে তালদিঘির কেবল পূর্ব দিকে নয়, পশ্চিম দিক দিয়েও বয়ে চলেছে মুন্ডেশ্বরী নদী। হ্যাঁ, এই তালদিঘি পঞ্চায়েতের ৮-১০টা গ্রামের দুই দিক দিয়েই বয়ে চলেছে মুন্ডেশ্বরী নদীর দুটো ধারা। পূর্ব দিকের ধারাটা বয়ে চলেছে খোদ তালদিঘি গ্রামের পাশ দিয়েই, আর পশ্চিমের ধারাটা গোবিন্দপুর ছাড়িয়ে আরেকটা গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে। নদীর জল ভেতরের মাঠে আনার জন্য অনেক ছোট ছোট খাল বা ওই নালার মতো কাটা রয়েছে। ওই নালাগুলোর মুখে নাকি অনেক মাছ পাওয়া যায়। তাই আজ ঠিক করা হয়েছে যে সকালবেলায় মাছ ধরে নিয়ে নদীর পাড়ে গাছের ছায়ায় দুপুরবেলা একটা ফিস্ট করা হবে। মানব আর নান্টুও আছে, একসাথে বেশ মজা হবে। আজ রাম গাঙ্গুলি, চরণ ঘোষ, নিবারুণ ভাদুরী, কনকনাথ কর্মকারের একেবারে অন্য রূপ। সবার পরনে স্যান্ডো গেঞ্জি আর খাঁটো করে বাঁধা লুঙ্গি নয় গামছা। আমাদের সাথে আজ রবিও এসেছে। রবি হচ্ছে আমার পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট। সবার মুখে শুনলাম ওর নাকি মাছ ধরার হাত খুব পোক্ত। সবার হাতে নানান রকম সরঞ্জাম, সব মিলিয়ে দুটো ঝুড়ি, একটা পোলো, একটা মশারি দিয়ে তৈরি জাল, এমনকি একটা কোদালও রয়েছে। দেখে মনে হচ্ছে যেন দিন দুপুরে ডাকাতের দলের সামনে এসে দাঁড়িয়েছি। মাটির রাস্তা ছেড়ে ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে আমরা সবাই একটা লাইন করে খালি গলায় গান গাইতে গাইতে চলেছি। বলিও ননদী আর দুমুটো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও ননদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। আশ্চর্য লাগলো এই দেখে যে সবার পা খালি। আমার পক্ষে কোনোভাবে এর মধ্যে খালি পায়ে হাঁটা সম্ভব নয়। একসময় রবি একটা খাদ মতো জায়গা দেখিয়ে বলল, বলি ও মাস্টার, এই জায়গায় মাছ পাওয়া যাবে? আমি আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, এইখানে কি করে মাছ পাওয়া যাবে রে? এ তো ঘাসে ভরা, জল কোথায়? হ্যাঁ, এই নালাতেও মাছ পাওয়া যাবে। কি পাওয়া যাবে জানো? কি? ওই ল্যাটা, তারপর শোল। সত্যি পাওয়াও গেল। এরকম ভাবে এক একটা খালে নেমে বিভিন্ন রকম উপায় বিভিন্ন রকম মাছ ধরে আমরা নদীর পাড়ে এসে যখন বসলাম, তখন প্রায় বেলা 10টা বাজে। আমিও নেমে পড়েছিলাম সবার সাথে। আমাদের সবার গা হাত পা কাঁদায় মাখামাখি। ইস, আজ পাজামাটা না পরে একটা হাফ প্যান্ট পরে আসলেই বোধহয় ভালো হতো। এবার বুঝেছি কেন সবাই খাঁটো করে গামছা আর লুঙ্গি পরেছে। ঠাকুরমশাই আমাদের সাথে মাছ ধরতে আসেননি। উনি এতক্ষণে সব সাজ সরঞ্জাম হাতে হাতে করে এনে এই জায়গাটাতে জড়ো করে ফেলেছিলেন।
রাম গাঙ্গুলি আর নিবারণ ভাদুরী একদিকে বসে মাছ কুটছে আর আবোল তাবোল বকছে। আমরা সবাই একটু গাছের ছায়ায় মাদুর পেতে বসে জিরোচ্ছি। নদীর পাড়ে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। রবি স্টোভটা জ্বালিয়ে সবার জন্য চা বানাচ্ছে, আর আমি একটা বড় ডেচকিতে পেঁয়াজ, চানাচুর আর কাঁচা তেল দিয়ে জবজবে করে মুড়ি মেখেছি। নান্টু বলল, ওফ, খাসা জায়গা মশাই, আপনাদের তালদিঘি ছেড়ে আমার আর যেতেই ইচ্ছা করছে না। আচ্ছা, বলছিলাম যে ওই রান্না বান্না শুরু হতে তো এখনো দেরি আছে নাকি? তা এখন তো একটু জিরিয়ে নিচ্ছি যখন, তাহলে নান্টু সবাইকে ওই ব্যাপারটা বল না তুই একটু। ঠিক আছে, এই সময় এক ফাঁকে একটা গল্প হয়েই যাক। তা আমাদের বন্ধু মানে বাপির পিস্তত ভাই লালটু তখনও আমাদের ওখানেই আছে। একদিন আমাদের ওখানকার নদীর পাড়ের ঘাটে বুড়ো বটতলায় আমরা 4 মূর্তি গোল হয়ে বসে আছি। আজ বাকি 3 জন আসেনি। গাছের উপরে পাখিরা সব জোরদার সন্ধ্যার আলোচনায় ব্যস্ত। তাদের কিচিরমিচিরে চারদিক প্রাণবন্ত। একাদশীর সন্ধ্যা, চারদিক বেশ অন্ধকার। ওই এক ফালি চাঁদের আলোয় কি আর হবে, আকাশ ভরা তখন প্রচুর তারা। আমাদের 2-1 জনের হাতে বিড়ির লাল আগুনটা আর মাঝ নদীতে মাছ ধরার 4টে ডিঙি নৌকার ভেতরে হ্যারিকেনের টিমটিম করা হলুদ আলো। নদীর ওপারের বড় গাছগুলোকে এপার থেকে ছোট ছোট ভুতুরে টিলা বলেই মনে হচ্ছে। আমাদের গ্রামের পূব দিকে পিচ ঢালা বড় চওড়া রাস্তা। সেই রাস্তা পার হয়ে মিনিট 3 মাটির রাস্তা ধরে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পূব দিকে আরো হাঁটলে নদীর ঘাট। অনেকদিন আগেই বাঁধানো ছিল, এখন আর নেই। তাই বিশেষ প্রয়োজনে দিনের বেলা ছাড়া তেমন কেউ আর আসে না। ওই আমরা আর কিছু ছেলে মিলে এসে একটু আধটু বসে গল্পগুজব করি আর কি। নদীর জোয়ার ভাটার তোড়ে আর হরকাবানের জেরে ঘাটের অনেকটাই এখন জলের তলায়। বড় বড় গাছগুলো সেই একই দশা, শুধু একমাত্র বুড়ো বট গাছটা এখনো টিকে আছে। জানি না আর কত বছর থাকবে। বাপ ঠাকুরদার মতো ওরাও একে একে চলে যাচ্ছে। ভাঙনের ফলে বটগাছটার উত্তরে একটা বেশ বড় সড়ো খাড়ি মতন হয়েছে। সেখানে বড় বড় ঘাস বনের ভেতরে ভাটার সময় কয়েকটা মাছ ধরার ডিঙি বাঁধা থাকে। জোয়ারের জল বাড়লে ওই নৌকা করে নদীতে জাল ফেলে মাছ ধরে। বাবা কাকাদের মুখে শুনেছি এখানে একটা শিব পার্বতীর মন্দির ছিল, সেও আজ নদী গর্ভে মিলিয়ে গেছে। আর বড় রাস্তা ধরে মিনিট 15 দক্ষিণে হাঁটলে নদীর পাড়ে এলাকার শ্মশান। শ্মশানে মা কালীর এক মন্দির আছে। কি তার রূপ! কুচকুচে কালো গায়ের ও চুলের রং, লাল টকটকে জিভ আর কপালের টিপ, হাতে শাখা আর লাল পলা। রাতে প্রদীপের আলোয় ভীষণ মায়াবী লাগে। একবার চোখে চোখ পড়লে ফেরানো দেয়। মনে হয় যে বলছে, এখানে বস, কাছে আয়। গরমকালে যখন মরা পোড়ানো হয় তখন মাংস পোড়া গন্ধ দক্ষিণের বাতাসে ভর করে এই বটতলার ঘাট আমাদের গ্রাম ছাড়িয়ে আরো বহুদূর পৌঁছে যায়। তা লালটু কথায় কথায় বলল, ভূতের গল্প শুনলাম, কারখানার ভূত দেখলাম, কিন্তু এই গ্রামেও কি ভূত থাকে? এই প্রশ্ন শুনে তপন ফস করে বলে ফেলল, আছে কেন, দেখবা? লালটু বিবেকানন্দের মতো বলল, দেখাতে পারলেই দেখব। বাপি বলে উঠল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ভেবে চিনতে বলছিস তো লালটু? তোর কিছু হলে পিসিকে কি জবাব দেব? হ্যাঁ, পিসি তো দূরের কথা, বাবা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। আর সব দলেই একজন বেশ সাহসী ছেলে থাকে। আমাদের দলেও সেই রকম হলো তপন। ও বাপিকে বলল, শোন বাপি, আমাগো গ্রামের কথা কোনো না কোনোভাবে তো স্মরণীয় কইরা রাখতে হইব। ওরে ভূত আমি দেখামু, কিছু হলে কিন্তু সব দায় তোর। তা তুই কয়দিন থাকবি লালটু? তা দিন কুড়ি তো হবেই।
ব্যাস, তার মধ্যেই হইয়া যাইব। আসছে অমাবস্যার রাতে। হ্যাঁ। 2 দিন কেটে গেল। এর মধ্যে গতকাল বাপির বাবা যখন নদীতে স্নান করে বাড়ি ফিরছিল, তপন গ্রামের চালতে তলায় লালটুর ভূত দেখতে চাওয়ার কথাটা বলে ভীষণ বকা খেয়েছে। সেটা আমাদের বলেওছে, কিন্তু ওর বক্তব্য হলো, বকা খাইছি তো কি হইছে, কাকুকে জানানো তো হইল, এরপর কিছু হইলে দায় তো সব আমারই দিব, তোরা বাইসা গেলি। আজ অমাবস্যা। সকালবেলা খবর পেলাম নদীর জোয়ারের টানে রাতে একটা লাশ ভেসে এসে খাড়ি মতো জায়গাটার বড় ঘাস বনে আটকে আছে। বেশ বড় সড়ো চেহারা, তবে মহিলা। উপুর হয়ে আছে বলে মুখ দেখা যাচ্ছে না, তবে মাথায় বেশ লম্বা ঘন কালো চুল আছে, আর গায়ের রং বেশ কালো। সধবা না বিধবা সেটা যে যার মতো করেই বলছে। লোকাল পুলিশ বলে কিছুই নেই, যা আছে তা বেশ দূরের চৌকিতে, তাও 3 জন হাবিলদার মাত্র। পুলিশে চুলে 18 ঘায়ের ভয়ে কেউ খবরও দেবে না। তাই তপন বলল, একটা কিছু গতি না কইলে তো পয়সা ব্যাবা গন্ধ ছড়াইব, তখন কি হইব জানোস? মানুষে হাবি জাবি হক্কলটাই খায়, আর পোষলে দুর্গন্ধও বেশি হয়, টেকা দায় হইব। তা তুই কি করবি? কি আর করুম, দেখি কি করণ যায়। আমি কিছু বুদ্ধি দিলে কি আর তোরা আমার লগে থাকবি? সন্ধ্যা নেমে এলো। সারাদিনে কোনো সুরহা হলো না। জোয়ারের জল বাড়লেও জেলেরা সাহস করে মাছ ধরতে গেল না। আমাদের সন্ধ্যার আড্ডাতে কেউ নদীর পাড়ে গেলাম না। বাপি আর তপন বাদে সবাই আজ প্ল্যাটফর্মে চায়ের দোকানের পাশে বেঞ্চিতে বসে আমরা আড্ডা দিচ্ছি। অবশ্য লালটুকে ডেকে নিয়েছিলাম। এই কদিনেই ও আমাদের সাথে বেশ মিশে গেছে, খুব ভালো ছেলে। 7টার শেষ লোকালটা এসে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার সাহেব নেমে এসে গার্ডের সাথে কথা বলে আবার ফিরে গেল। অতক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে কিছু প্যাসেঞ্জার নেমে চা খেলো। ট্রেনটা চলে যাওয়ার পর আমি কার্তিকদাকে আওয়াজ দিলাম, কি গো কার্তিকদা, আজ তো বেশ বোনাস হয়ে গেল, তাই আমাদের আরেক রাউন্ড দিয়ে তারপর বন্ধ করো। আমাদের চা দিয়ে কার্তিকদা দোকানের চার্জার লাইটটা নিভিয়ে দিল। ঝাঁপ বন্ধ করে চলে যাওয়ার আগে বলে গেল, দিনকাল ভালো না, তাড়াতাড়ি তোমরা বাড়ি চলে যেও। চাটা তখনও শেষ হয়নি, বাপি এসে হাজির। প্ল্যাটফর্মের ধার ঘেঁষে দাঁড়িয়ে ট্রেনটা যেদিক থেকে এসেছিল সেদিকে কি যেন দেখছে। মানব বলল, কিরে, তোর শরীর নাকি ভালো না, এলি কেন? সারাদিন শুয়ে থাকতে থাকতে আর কাহাতক ভালো লাগে, তাই চলে এলাম। তবু লালটুটা বাড়ি থাকলে হতো। তা তোর যে আজকে ব্লাড রিপোর্ট আসার কথা, সেটা এসেছে? দেখেছিস কি কিছু? কোনো উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞাসা করলো, আচ্ছা তপন কোথায় রে? ওকে তো দেখছি না। লালটুকে যে বলেছিল আজ ভূত দেখাবে, তার কি হলো? সে দেখাবেক্ষণ, তুই তো এদিকে এসে বস। ও তোর ধারে দাঁড়িয়ে বারবার ওইদিকে কি দেখছিস রে তুই? না না, আমার আর তর্স হইছে না, আমার খুব দেখার ইচ্ছে। আর লালটুও বা শহরে ফিরে গিয়ে কি বলবে? আরে ধুস, সে হবেক্ষণ। তুই এখন এদিকে আয়, এই নে 2 চুমুক চা খা। ব্যাপক বানিয়েছে কিন্তু চা খানা। না তোরা খা, আমি চললাম। লালটুকে বাড়ি পৌঁছে দিস, হ্যাঁ? ও যেন এদিক ওদিক একলা কোথাও না যায়। আর তোরা তাড়াতাড়ি বাড়ি চলে যা। এই বলে বাপি স্টেশনের দক্ষিণে নামার রাস্তার দিকে রওনা হলো। সবাই কত ডাকাডাকি করলাম, বললাম, দাঁড়া না, এত তাড়াহুড়ো করা কি? আরে কি করছিস এখানে? আরে তা আবার হয় নাকি? পৃথিবীতে ডেস্টিনেশন সবার যেমন এক নয়, চলে যাওয়ার সময়টাও এক নয়। এই দার্শনিক মার্কা কথাবার্তা একটু কম বলতো, বরঞ্চ আয় একটু বস। লালটু বলল, তুমিও নাকি ভূত দেখবে? তো রাত না হলে কি ভূত দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে, তুই দেখ আর বাড়ি ফিরে বলিস কেমন ভূত দেখেছিস। বাপি দাঁড়ালো না, চলে গেল। আমরা চা শেষ করে বিড়িতে আজকের মতো শেষ সুখ টান দিয়ে রওনা হলাম।
ওয়েদারটা হঠাৎ পাল্টে গেল। বেশ ঠান্ডা একটা হাওয়া বইতে আরম্ভ করেছে, সাথে মিষ্টি একটা ফুলের গন্ধ। স্টেশনের থেকে বেশ খানিকটা দক্ষিণে সিগন্যাল পোস্টের কাছে যে কদম ফুলের গাছটা আছে সেটা এখন ফুলে ভরা, তারই গন্ধ হবে। এক এক করে যে যার বাড়ি চলে গেলাম। রাতের খাওয়া দাওয়া সেরে লাইট নিভিয়ে বারান্দায় বসে আছি। রাত প্রায় 11:15 বাজে। হঠাৎ মানব এসে বলল, নান্টু বাড়ি আছিস? শুয়ে পড়েছিস নাকি রে? না, এই তো বসে আছি। কেন? একটু বাইরে আয় না তুই। বারান্দায় লাইট জ্বালিয়ে এগিয়ে গেলাম। আরে কি হয়েছে বলবি? তপন আর মানুর বাড়ি পাশাপাশি। বলছি, আরে বিকেলে নাকি তপন বাড়ি থেকে বেরিয়েছে, এখনও ফেরেনি। ওর মা এসে বলল, তাই আমি খুঁজতে বেরিয়েছি আর কি। তুই একটু সাইকেলটা নিয়ে চল না আমার সাথে, একবার ওই নদীর ঘাটের দিকে যাই। সেই তপন সকালে বলছিল না যে ওই ভেসে আসা লাশটার কি যেন গতি করবে ও। মাকে বলে সাইকেলটা নিয়ে বেরোলাম। রাস্তায় দেখি লালটু বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। জিজ্ঞাসা করলাম, এ বাপি কোথায়? ও তো ওর ঘরে গিয়ে দরজা দিয়ে সন্ধেবেলায় শুয়ে পড়েছে। মাইমা বলল ওকে আর ডাকতে হবে না, এই শরীরটা ভালো নেই, থাক ঘুমাক। তুই আজকে বাইরের ঘরটার চৌকিতে শুয়ে পড়, কিন্তু গরম লাগছে দেখে পায়চারি করছি। যা একটা গেঞ্জি গলি আয়, একটু ঘাটে যাব তপনকে খুঁজতে। ও একটা গেঞ্জি পরে এসে আমার সাইকেলের পিছনে বসলো। ঘাটে পৌঁছে ওই ঘাস বনে যেখানে লাশটা আটকে ছিল সেদিকে গিয়ে দেখি ভরা জোয়ারের জল অনেক বেড়েছে, আর হাফ প্যান্ট পরা কে যেন দড়ি দিয়ে বেঁধে লাশটাকে ওঠানোর চেষ্টা করছে। ছোটবেলার বন্ধু, অন্ধকারেও চিনতে পারলাম ওটা তপন। ডাক দিলাম, ও হুড়মুড়িয়ে আমাদের ডাক শুনে বেশ খানিকটা কাদা ভেঙে উঠে এলো। কি রে, তোরা লালটুকেও সাথে আনছস? আজ সন্ধ্যায় তোর ভূত দেখা হইল? তুমি তো আর গেলে না, তা ভূত দেখাবে কে শুনি? অমাবস্যা অহনো শেষ হয় নাই, আজ তুই ঠিক ভূত দেখতে পাবি। শহরে ফিরা গিয়া যখন ভূত দেখার কথা কইবি তখন কেউ হালায় বিশ্বাস করব না। মানব বলল, তুই ওখানে কখন নেমেছিস? আর ওখানে যে বড় বড় চন্দ্রবোড়া আছে, তার গায়ে তো পা পড়লে তুই একবারে এক ছবি ছবি হয়ে যাবি রে। লালটু তুই নাই মায় দেখা যা। না না, ও সাঁতার জানে না, ওকে নামতে হবে না। এই তুই বরঞ্চ কাদাটা ধুয়ে উঠে আয়, বাড়ি চল, তোর মা চিন্তা করছে। তপন ওই কাদা জলে দাঁড়িয়ে দুই হাত তুলে এক অদ্ভুত ভূতের মতো নাচতে লাগলো। ওরে লালটু, এরই কয় ভূতের নেত্য। দেখাল ভালো কইরা দেখাল, শহরে ফিরা গিয়া নাইসা দেখাইবি আর কবি এই হলো গিয়া গ্রামের ভূত। ও তপনদা, তুমি উঠে এসো, আমার ভয় করছে। ভূত আর আমার দেখতে হবে না। তোরা বাড়ি ফিরে যা, মারে গিয়া কবি আমি শ্মশান ঘাটে আসি, একটা মরা পোড়ানো হইব, তার জোগাড় হইতাছে, শেষ হইলেই চইলা যামু। এই না না, তুই উঠে আয়, একসাথে বাড়ি ফিরবো। আরে একসাথে সবাই যায় নাকি রে? যাওয়ার রাস্তা তো আর একটা নয়, যে যার রাস্তায় চইলা যামু। তোরা অহন যা, ভাটার টান আর খানিক বাদেই শুরু হইব, তখন লাশটার একটা গতি কইরা যামু। আর হ্যাঁ, এইটা কিন্তু সধবার লাশ, হাতে শাখা, লাল পলা পড়ি আছে। কি আর করা যাবে, যাকে তপন যখন বলছে ওকে আর কিছুতেই রাজি করানো যাবে না, রাতও অনেক হয়েছে। এই সাবধানে কিন্তু, আর বলছি যে যত তাড়াতাড়ি পারিস বাড়ি ফিরিস তুই। পরদিন সকাল তখন 6টা হবে। বাবাকে কালকে রাত্রের কথা জানানো হয়নি। বাবা নদীতে স্নান করে ফিরে এসেছে। আমাকে ডেকে তুলে বলল, কিরে নান্টু, এখনো ঘুমোচ্ছিস? শ্মশান ঘাটে নদীর পাড়ে কাদায় নাকি লাশ আটকে আছে। গ্রামে এসব কি হচ্ছে কে জানে। লাফ মেরে উঠে কোনো রকমে চোখে মুখে জল দিয়ে সাইকেলটা নিয়ে শ্মশানের দিকে চললাম। যেতে যেতে ভাবছি, তপন লাশটা ভাটার জলে ভাসিয়ে ওই অন্ধকারে অত দূর কেন নিয়ে গেল? ও ঠিকঠাক বাড়ি ফিরেছে তো? 7-5 ভাবতে ভাবতে শ্মশান ঘাটে পৌঁছে দেখি বেশ জটলা।
ভিড় ঠেলে এগিয়ে যা দেখলাম তাতে আমার হাত পা কাঁপতে আরম্ভ করল। সেই মহিলার দেহটা কাদায় আটকে আছে, চুলগুলো হালকা জলে ভাসছে। হাতের সাথে বাঁধা দড়িটা তপনের ডান হাতে বাঁধা। তপনের দেহটা জলে ভাসছে। তপন এই এক রাত্রিরেই বেশ ফুলে গেছে, সারা শরীরটা নীল হয়ে আছে। কোনো রকমে উপরে উঠে মন্দিরের চাতালে বসে মূর্তির দিকে তাকিয়ে আছি। মহিলার সাথে কালীর কিরকম যেন অদ্ভুত মিল। থম মেরে বসে আছি। লোকজনের কথা কানে আসছে। এক রাতে দুটো তরতাজা ছেলে চলে গেল। বুঝছিলাম না ব্যাপারটা। এরই মধ্যে শহরতলির পুলিশ এসে লাশ দুটো নিয়ে গেল। বলে গেল বিকালের দিকে পোস্টমর্টেম রিপোর্ট এসে যাবে। আর কিছু ভালো লাগছিল না। বাড়ি ফিরে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি কে জানে। লালটুর ডাকে ঘুম ভাঙল। ও আমাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলল। এরকম ভূত আমি দেখতে চাইনি নান্টুদা। গতকাল রাত 8টার সময় মাইমা বাপিদা মনে করে যাকে ঘরে ঢুকতে দেখেছে, আর গতকাল স্টেশনে 7:30টায় আমরা যাকে দেখেছি সে তো তার আগে 7টার শেষ লোকালে কাটা পড়েছে ওই দক্ষিণের কদম গাছটার কাছে। ব্লাড রিপোর্টে বাপিদার ক্যান্সার ধরা পড়েছে, আর তপনদার পোস্টমর্টেমের রিপোর্ট এসেছে ওই 7টা নাগাদই সাপের কামড়ে তপনদা মারা গেছে। তাহলে ওই রাত 11টায় নদীর ধারে কে নাচ করছিল? তুমি চলো, আমার সব গন্ডগোল পাকিয়ে যাচ্ছে। মাইমাকে ধরে রাখা যাচ্ছে না, আর আমি আজই বাড়ি চলে যাচ্ছি। আমি গেলে মা আর বাবা আসবে। সন্ধ্যা 7টার শেষ লোকালে লালটুকে তুলে দিয়ে বললাম, সাবধানে যাস আর ভালো থাকিস। ট্রেনটা চলে গেল। পেছনের লাল বাতিটা জ্বলতে নিভতে মিলিয়ে যাচ্ছে। আমি একা বকুল গাছটার তলায় দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেললাম। মনে পড়ল ওদের দুজনের শেষ কথাগুলো প্রায় একই। সবার যাত্রাপথ এক নয়। আমরা 3 জন রয়ে গেলাম। বিমল, কানু, তপন আর বাপি চলে গেল। নান্টু থামল। ওর আর মানবের মুখে একটা ঝাপসা দুঃখের ছাপ স্পষ্ট। আশেপাশের সবাই চুপ। খালি মুন্ডেশ্বরীর বুক থেকে একটা মিষ্টি হাওয়া এসে বোধহয় ওদের মন শান্ত করার একটু চেষ্টা করছে। মাথার ওপরে গাছের পাতাগুলো সেই হাওয়ায় সরসর করে নড়ছে। ওদিকে তাকিয়ে বুঝতে পারলাম রাম গাঙ্গুলি আর নিবারুণ ভাদুরীও এতক্ষণ বটি ছেড়ে গল্প শুনছিল। ঠাকুরমশাই বললেন, মৃত্যু শোকের কোনোদিনই কোনো পর্যাপ্ত সান্ত্বনা খুঁজে পাওয়া যাবে না। তবে এইটা আমাদেরকে মানতেই হবে যে মৃত্যু প্রসঙ্গ এড়িয়ে জীবনে থাকা যায় না। জীবন যখন আছে, মৃত্যু তো থাকবেই তার সাথে। হ্যাঁ, সত্যিই এই ছেলেগুলোর কথা আমিও এর আগে শুনেছি। মনটা কেমন উদাস হয়ে গেল। নান্টু বলল, ও ওসব কথা ছাড়ুন, আজকে আমাদের এখানে শেষ দিন। কোথাও একটু মজা করব। যা হওয়ার তা হয়েই গেছে। ইস, ঘটনাটা বোধহয় আজ না বললেই ভালো হতো। এই গাঙ্গুলি ভাদুরী, তোমাদের এখনো মাছ কাটা হলো না? এই দাঁড়াও দাঁড়াও, কনক তুমি একটা ভয়ের গল্প বলো দেখি। আজকের ফিস্টিটা একটু জমিয়ে করতে হবে তো। কনকনাথ কর্মকার সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন। তারপর ট্যাঙ্ক থেকে একটা বিড়ি বার করে সেটাকে ধরিয়ে একটা লম্বা টান দিয়ে শুরু করলেন। এ ঘটনা আমার এক বন্ধু শ্রীধরের। আমার চাকরি জীবনের প্রথম দিকে তার সাথে পরিচয়। সে ছিল এক স্কুলের ক্লার্ক।
তা একবার সে আকন্দপুর বলে এক গ্রামে শোনা এক অদ্ভুত কথা আমায় বলেছিল। সে তখন ওই জায়গায় বদলি হয়ে গেছে। খুব অল্প দিনের মধ্যেই আকন্দপুর গ্রামটার সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে শ্রীধরের। এই গ্রামের মানুষগুলো সরলতা ও ভুবন বোলানো ব্যবহার মূলত তার কারণ। শ্রীধরকে তারা যেন নিজের ঘরের ছেলে বানিয়ে ফেলেছে। এখানে আসার পর থেকে ঠিক কতদিন সে হাত পুড়িয়ে রান্না করেছে সেটা হাতে গুনে বলার প্রয়োজন পড়ে না। কিন্তু যে মানুষটার সাথে তার ভালোবাসার টান সব থেকে বেশি নিবিড় সেটা হলো ত্রিলোচন ভট্টাচার্য। গ্রামের কৃষ্ণচূড়া বাগানের পাশ দিয়ে যে সরু লাল মাটির রাস্তাটা রাধা গোবিন্দের মন্দিরে মিশেছে, সেই মন্দিরে পুরোহিত তিনি। গ্রামের সকলে ওনাকে ঠাকুর মশাই বলে সম্বোধন করলেও শ্রীধর ওনাকে বাবা ঠাকুর বলেই ডাকে। কারণ সেই বৃদ্ধ মানুষটাকে দেখলেই তার নিজের ঠাকুরদার কথা মনে পড়ে। ত্রিলোচন চক্রবর্তীও তাকে নিজের নাতির থেকে কম কিছু মনে করে না। নিজের যে কোনো আবদারের প্রশ্রয় পায় শ্রীধর ওনার কাছে। নিয়ম করে সে রোজ যায় রাধা গোবিন্দের মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। আজ সকাল থেকেই আকাশটা যেন মুখ ভার করে আছে। কখন যে তার মান ভাঙবে কিছুই বলা যায় না। তবুও রাধা গোবিন্দের মন্দিরে যাওয়ার লোভটা কিছুতেই এড়ানো যায় না। যা হবে দেখা যাবে, এমন একটা মনের ভাব নিয়ে রওনা দিল শ্রীধর মন্দিরের দিকে। প্রতিদিনের মতোই আরতি, বাবা ঠাকুরের গলার ভক্তিগীতি, প্রসাদ গ্রহণ সব কিছুর পালা শেষ করে সবে মাত্র বাড়ি ফেরার জন্য মনস্থির করেছে, অমনি শুরু হলো মুষলধারে বৃষ্টি। ত্রিলোচন সস্নেহে বললেন, সকাল থেকেই আজ আকাশের অবস্থাটা ভালো নয়। তুমি বরং এইখানেই বসো বাবা, বৃষ্টিটা একটু ধরলে তারপর না হয় ফেরা যাবে। প্রদীপের শিখাটা সামান্য বাড়িয়ে দিয়ে ত্রিলোচন শ্রীধরকে নিয়ে রাধা গোবিন্দের মূর্তির সামনে বসলেন। প্রদীপের উজ্জ্বল শিখায় মূর্তির সৌম্যকান্তি রূপে যেন তার জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। বাইরে অবিশ্রান্ত বৃষ্টির দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে শ্রীধর প্রশ্ন করল, আচ্ছা বাবা ঠাকুর, আপনি তো বহুদিন হলো ওই গ্রামে আছেন। আমি ঠাকুরদাদার মুখে শুনেছিলাম অতি প্রাকৃতিক বা অলৌকিক কর্মকাণ্ড গ্রামাঞ্চলের আকাশে বাতাসে নিঃশ্বাস নেয়। এ সত্যি কি তাই? আপনার অভিজ্ঞতাও কি একই কথা বলে? শ্রীধরের এই ধরনের প্রশ্নে খানিক হেসে ত্রিলোচন উত্তর দিলেন, একেবারে যে নেই সেইটা বলবো না, তবে সেটা খুবই সামান্য। আমাদের মতো পৈতেধারী ব্রাহ্মণদের ভূত পিশাচেরা একটু এড়িয়েই চলে। আচ্ছা, হঠাৎ এই প্রশ্ন করার কারণটা জানতে পারি? না, ভাবছিলাম এই ঝড় বৃষ্টি রাতে বাড়ি ফেরা যখন এই মুহূর্তে সম্ভব নয়, তখন আপনার মুখ থেকে যদি কিছু শুনে সময়টা কাটানো যায়, এই আর কি। ও আচ্ছা, তাই বলো। নাতি বলে যখন মেনেছি তখন এতটুকু আবদার তো আমাকে রাখতেই হবে। ত্রিলোচন বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, ঘটনাটা যদিও আমার জীবনের নয়, তুমি কতদূর বিশ্বাস করবে তাও জানি না, কিন্তু এই মুহূর্তে তুমি, আমি আর এ মন্দির যতখানি সত্যি, ঘটনাটিও ততখানি সত্যি। বলেই রাধা গোবিন্দের যুগল মূর্তির দিকে তাকিয়ে নিজের দুহাত একবার কপালে ঠেকালেন ত্রিলোচন। তারপর আবার বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় বছর 40 আগেকার কথা। তখন এই আকন্দপুরে বৈদ্যুতিক আলো প্রবেশ করেনি। ঘরে ঘরে তেলের আলোই ভরসা। আমার বাড়ি থেকে 3-4টে বাড়ির পরেই আমার এক বাল্য বন্ধুর বাড়ি ছিল। নাম ছিল তার কালীচরণ। আমার পাঠশালায় যাওয়া, গাছ থেকে আম পেয়ারা চুরি করে খাওয়া, বিলের জলে সাঁতার কাটা,
ধানের আলবে ঘুরে বেড়ানো, সব কিছুরই সঙ্গী ছিল ওই কালীচরণ। গ্রামের সবাই আমাদের বলতো হরিহর আত্মা। শুধু একটা জায়গাতেই অমিল ছিল আমাদের মধ্যে। আমি ছিলাম কৃষ্ণ সাধক আর কালীচরণ তন্ত্র সাধক। দিনে দিনে তার তন্ত্র সাধনার পারদর্শিতা গ্রামের মানুষকে হতবাক করে দিতে লাগলো। মাঝে মাঝে এমন সব অলৌকিক কাণ্ড ঘটাতো যা কল্পনা করতেও গায়ে কাঁটা দেয় সাধারণ মানুষের। নতুন কিছু শিখলেই প্রথমে সেটা আমাকে দেখাতো। আমিও মন দিয়ে শুনতাম তার কথা, কারণ আমার গুরুদেব বলতেন, অন্যের সাধনাকে তাচ্ছিল্য করা নিজের সাধনারই অপলাপ ঘটায়। একদিন সকালবেলা আমি স্নান সেরে পুজোয় বসব, এমন সময় কালীচরণ এসে উপস্থিত। সেদিন ভাদ্র মাসের অমাবস্যা। কালীচরণ আমাকে সেদিন রাতে তার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। রাতের খাওয়া দাওয়া সেখানেই হবে। সে নাকি একটা কিছু দেখাতে চায় আমাকে। আমি তাকে যাওয়ার প্রতিশ্রুতি দিতেই সে বাড়ি ফিরে যায়। আমিও সন্ধ্যের পর গিয়ে উপস্থিত হই কালীচরণের বাড়িতে। সেখানে যাওয়ার পর চা তেলে ভাজা খেতে খেতে দুই বন্ধু মিলে নানান রকম গল্প ছুড়েছি। কালীচরণ তখন অবিবাহিত, ঘরে তার বিধবা মা ছিলেন। রাত ক্রমশ বাড়ছে দেখে আমি কালীচরণকে আমাকে আজ এখানে ডাকার কারণটা মনে করিয়ে দিলাম। সে আমাকে বলল, যা দেখাবে সেটা রাত 12টার পর, এখন নয়। দেখতে দেখতে 12টা বাজল। কালীচরণ আমাকে দাওয়ায় বসিয়ে রান্নাঘর থেকে কতগুলো কাঁচা মাছ নিয়ে এসে ঢেলে দিল উঠোনের বেড়ার গা ঘেঁষে। তারপর আমার পাশে বসে কিসের জন্য যে অপেক্ষা করতে লাগলো সেটা আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি। জিজ্ঞেস করতে গেলে হাতের তর্জনী ঠোঁটে ঠেকিয়ে চুপ করতে বলল। এইভাবে কতক্ষণ বসেছিলাম জানি না। হঠাৎ একটা আওয়াজ কানে এলো, ঠিক যেন কোনো জন্তু রাগে ফুঁসছে। আমি চারদিকে যখন আওয়াজের উৎসটা খুঁজে বেড়াচ্ছি, সেই সময় কালীচরণ বেড়ার গায়ে ফেলে রাখা মাছগুলোর দিকে হাতের ইশারা করল। আমি তার সেই ইশারাকে অনুসরণ করে দৃষ্টি নিক্ষেপ করলাম এবং তাতে যা দেখলাম সেটার জন্য আমার মন বা মস্তিষ্ক কোনোটাই প্রস্তুত ছিল না। আমি দেখলাম সেই অমাবস্যার নিকষ কালো অন্ধকার থেকেও কালো একটা কুকুর কালীচরণের উঠোনের কোণায় ফেলে রাখা সেই কাঁচা মাছের টুকরোগুলোর সামনে দাঁড়িয়ে আছে। কালীচরণ আদেশ করতেই সমস্ত মাছের টুকরোগুলো খেয়ে যেভাবে এসেছিল আবার যেন সেইভাবেই মিলিয়ে গেল জন্তুটা। কালীচরণ এইসবে অভ্যস্ত হলেও আমি একেবারেই ছিলাম না। এতদিন তার অনেক অলৌকিক ক্ষমতা নিজের চোখে দেখলেও সেদিনেরটা ছিল একেবারে আলাদা। আমি কাঁপা কাঁপা গলায় কালীচরণকে জিজ্ঞেস করলাম, ওটা কি ছিল রে কালী? কালীচরণ একটা প্রশান্তির হাসি হেসে আমাকে উত্তর দিল, তুই কি ভয় পেলি নাকি? ওটা আমার পোষা জিন, তোর কোনো ভয় নেই। আমি সেদিন রাতে কালীচরণকে অনেক বুঝিয়েও ব্যর্থ হয়েছিলাম এইসব ভয়ানক কাণ্ড থেকে বিরত রাখতে। কিন্তু সেদিন যদি কালীচরণ আমার কথা শুনত তাহলে হয়তো এমন ভয়ানক পরিণতি তার হতো না। এত দূর বলেই ত্রিলোচন তার জলের ঘটি থেকে কিছুটা জল গলায় ঢাললেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলেন। সেই দিনের সেই ঘটনার পর থেকে আমার আর কালীচরণের মধ্যে একটা অদৃশ্য ব্যবধান তৈরি হলো। ক্রমশ পাল্টে যেতে শুরু করলো সে। ক্ষমতার অহংকারে তার সাধনার আরাধ্যা দেবী জগৎ মাতাকে উপেক্ষা করতে শুরু করেছিল মূর্খটা। কথায় বলে অহংকারী পতনের মূল। কালীচরণেরও তাই হয়েছিল। কালীচরণের বাড়িতে দুটো গরু ছিল। তার মা সেই দুধ গ্রামে বিক্রি করতেন।
ততদিনে কালীচরণ তার সেই পোষা জিনটিকে বাড়িতেই রাখতে শুরু করেছে। সে এবং তার মা নিজেদের সংসারের নানা কাজকর্ম করাতেন সেই জিনের মাধ্যমে। কালীচরণের মা তখন শয্যাশায়ী। গ্রামের কবিরাজও জবাব দিয়ে দিয়েছেন। তার নিজের তন্ত্রবিদ্যাও কোনো কাজে আসেনি। তখন বিছানাতেই বাহ্যক্রিয়া সারতেন তার বৃদ্ধ মা। কালীচরণ দিনান্তে একবার সেগুলো পুকুর ঘাটে গিয়ে ধুয়ে আসত। মায়ের সেবা সে কখনো অন্য কাউকে দিয়ে করাতো না। এটা তার চরিত্রের একটা মহৎ গুণ। সেদিন বোধ করি কালীচরণের শরীরটাও খুব একটা ভালো ছিল না। মাকে হারাবার আতঙ্কে কুঁকড়ে যাচ্ছিল ভেতর থেকে। আমি সেদিন গিয়েছিলাম তার মাকে দেখতে। অনেকদিন পর আমাকে দেখে বেশ খুশি হয়েছিল কালী। আমার সাথে সময় কাটাবে বলেই হয়তো সেদিন মায়ের সমস্ত ময়লা জামা কাপড় ধোয়ার জন্য কেতুকে পাঠিয়েছিল পুকুর ঘাটে। সে নিজের পোষা জিনটার নাম রেখেছিল কেতু। আমার সামনেই সে কেতুকে আদেশ দিয়েছিল, যা তো কেতু, মাকে পুকুর থেকে ভালো মতো কেচে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকোতে দিয়ে আয়। কালীচরণ তার কথার মধ্যে মায়ের কাপড় কাচার বদলে যে মাকে ধুয়ে পরিষ্কার করার কথা বলেছিল সেটা আমিও খেয়াল করেছিলাম। নানা দুশ্চিন্তায় মানুষ অনেক সময় এরকম ভুলভাল কথা বলে থাকে। মনে করে ব্যাপারটা আমি সেরকম কোনো গুরুত্ব দিইনি। কিছুক্ষণ পরে আমি কালীচরণের বাড়ি থেকে ফিরে আসি। খবরটা যখন আমার কানে আসে তখন বিকেল গড়িয়ে সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। সেদিন দুপুরবেলা কালীচরণ মায়ের জন্য ভাত নিয়ে গিয়ে দেখে ঘরে তার মা নেই। কালীচরণ দুশ্চিন্তারত অবস্থায় মাকে বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, কারণ তখন তার মায়ের চলাফেরার ক্ষমতা একেবারেই ছিল না। এমন সময় তার নজর পড়ে উঠোনের বেড়াটার দিকে এবং সে দেখে একটা ফিনফিনে সাদা চামড়া রোদে শুকোতে দেওয়া আছে সেখানে, আর তার একদিক থেকে ঝুলছে এক গোছা সাদা চুল। তান্ত্রিক কালীচরণের পক্ষে সম্পূর্ণ ব্যাপারটা অনুমান করা এমন কোনো কঠিন ব্যাপার ছিল না। মায়ের ওই মর্মান্তিক মৃত্যুর জন্য সে নিজেকেই দোষী মনে করত এবং তার সমস্ত রাগ গিয়ে পড়েছিল ওই পোষা জিনটির ওপর। তারপর থেকে জিনটির ওপর চরম অবহেলা করতে শুরু করে কালীচরণ। আমি কালীর মুখেই একবার শুনেছিলাম যে জিনেদের ঠিকমতো নিয়ম মেনে পালন না করলে তাদের ঘোর কাটতে খুব বেশি সময় লাগে না, আর প্রকৃতির নিয়ম মেনে জিন মুক্ত হয় তার মালিকের কবল থেকে এবং সেই স্থান পরিত্যাগ করার আগে অনেক সময় বন্দী দশায় তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেও সে ছাড়ে না। এক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। অর্থ এবং ক্ষমতার অহংকারে কালীচরণ তার পোষ্য জিনটিকে দিয়ে এমন অনেক কাজ করাতো যার দৃষ্টান্ত মানবিকতার ইতিহাসে বিরল। কিছুদিনের মধ্যে কালীচরণের কুবলানো রক্তাক্ত শরীরটা পাওয়া যায় তারই বাড়ির উঠোন থেকে। তাই হয়তো কথায় বলে শব্দই ব্রহ্ম। আমাদের মুখ থেকে বেরিয়ে আসা কথাই এই বিশ্ব সংসারের সৃষ্টি ও ধ্বংসের কারণ। কথা শেষ করে ত্রিলোচন ধুতির কৌটোটা দিয়ে চোখের কোণাটা একবার মুছলেন। বাইরে বৃষ্টিটাও ততক্ষণে ধরে এসেছে। রাধা মাধবের মূর্তিতে প্রণাম জানিয়ে ত্রিলোচন আর শ্রীধর যাত্রা শুরু করল তাদের বাড়ির উদ্দেশ্যে। আজও কি গ্রামের বাতাসে কোথাও আছে কালীচরণের অস্তিত্ব? ত্রিলোচনের অশ্রুসিক্ত স্মৃতিচারণের কি তিনিও নীরব সাক্ষী হয়ে রইলেন? কর্মকার মশাই গল্প শেষ করলেন। এই ফিস্টির পরিবেশেও মনটা কিছুটা ভারাক্রান্ত হয়ে পড়ছে। আজ আমার দুই বন্ধুর এই তালদিঘিতে শেষ দিন।
কাল ভোরেই নান্টু আর মানব বেরিয়ে যাবে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। আবার কবে দেখা হবে কে জানে। ভাগ্যদেবতা আমার ওপর বেশ কৃপাই করে এসেছেন। এই দুজন বন্ধু বেশ দূর থেকে এতদিন পর এসেছে, এটাই আমার কাছে বড় পাওনা। যাক, আপাতত জমিয়ে ফিস্ট মানে ওনাদের ভাষায় ফিস্টিটা করি।